প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ নিয়ে এসেছি শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত অনুশীলনী 1.5 আলোকে সৃজনশীল অঙ্ক। সৃজনশীল অঙ্কে একে আছে জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 অর্থাৎ 18/7 অংশের মালিক। তিনি তার সম্পত্তির অর্থাৎ তার বাবার নিকট থেকে যে সম্পত্তি পেয়েছেন সেই সম্পত্তির 6/5 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। আমরা জানি সৃজনশীলে 3টি অংশ থাকে। ক অংশে আছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 32/5 80/7 এবং 5/16 ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগফল পূর্ণ সংখ্যা হবে। যখনই বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলে তখন আমাদের মনে পড়ে যায় গসাগুর কথা, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হবে এই ভগ্নাংশগুলোর গসাগু। ক্ষয়ে আছে জামাল সাহেবের প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পাবে, অর্থাৎ জামাল সাহেবের প্রাপ্ত সম্পত্তি থেকে 6/5 অংশ দিয়ে দিয়েছে 3 সন্তানকে। 3 সন্তানের প্রত্যেক সন্তান কত অংশ পাবে আমাদেরকে ক্ষয়ে তা নির্ণয় করতে হবে। গয়ে আছে জামাল সাহেবের অবশিষ্ট সম্পত্তির মূল্য 7,000 টাকা হলে জামাল সাহেবের বাবার মোট সম্পত্তির মূল্য কত। জামাল সাহেবের অবশিষ্ট সম্পত্তি মানে জামাল সাহেব তার বাবার নিকট থেকে যে সম্পত্তি পেয়েছেন সেখান থেকে 3 সন্তানকে দিয়ে দিয়েছেন 6/5 অংশ। সেই 6/5 অংশ দিয়ে দেওয়ার পর যে অবশিষ্ট সম্পত্তি তার কাছে থাকলো সেই সম্পত্তির মূল্য 7,000 টাকা হলে জামাল সাহেবের বাবার মোট সম্পত্তির মূল্য কত আমাদের তা নির্ণয় করতে হবে। এবার আমরা আসবো সৃজনশীল 1-এর ক নং প্রশ্ন উত্তর। 1 নং প্রশ্ন উত্তর ক। কয় বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, তার মানে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে। ভগ্নাংশ 32/5 80/7 এবং 5/16 ভগ্নাংশগুলোর গসাগু। তাহলে আমাদের কী নির্ণয় করতে হবে? ভগ্নাংশগুলো গসাগু। ভগ্নাংশগুলো গসাগু সমান কি আমরা জানি, সাধারণ ভগ্নাংশগুলো গসাগু সমান সাধারণ ভগ্নাংশের লবগুলোর গসাগু ভাগ সাধারণ ভগ্নাংশের হরগুলোর গসাগু। তাহলে আমাদেরকে ভগ্নাংশের লবের গসাগু নির্ণয় করতে হবে এবং হরের লসাগু নির্ণয় করতে হবে। আমরা জানি সাধারণ ভগ্নাংশ এর গসাগু সমান গুলোর গসাগু চেয়েছি, সুতরাং লবের ভগ্নাংশগুলোর লবের গসাগু এবং ভগ্নাংশগুলো হরের লসাগু। তাহলে ভগ্নাংশগুলো কি এখন 32/5 80/7 ও 5/16 এই 5/16 একটি মিশ্র ভগ্নাংশ। আমাদের কিছু পরিণত করতে হবে কি
অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। যখন অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব তখন কী হবে, যে এখানে হর 16, পূর্ণসংখ্যা 5 গুণ করলে 5 16 80 এবং লব 7 যোগ করে নেব, কত হবে তাহলে 80 আর 7 87। তাহলে লব আসবে 87 এবং হর 16। ভগ্নাংশগুলোর লব 5 7 87, 5 7 ও 87। এর কী নির্ণয় করব, গসাগু। 87 এর গসাগু। এখানে 5 7 87, এই 5 এবং 7 দুইটি মৌলিক সংখ্যা, তাহলে এদের গসাগু কী হবে, মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক 1, তাহলে গসাগু অবশ্যই 1। 5 থেকে 5 7 থেকে 7 87। আমরা তাহলে 5 7 87 এর গসাগু পেলাম 1। এবার কি করব, যে এখন আমরা 32 80 16 হর, এই হরগুলোর লসাগু নির্ণয় করব এবং হর 32 80 ও 16 এর কী নির্ণয় করব, লসাগু। বত্রিশ 80 16, 2 16 দুগুণ 32, 40 দুগুণ 80, 8 দুগুণ 16, 2 দিয়ে আবার যায়, 8 দুগুণ 16, 20 দুগুণ 40, 4 দুগুণ 8, 4 2 8, 4 2 8, 10 2 20, 2 দিয়ে 4, আবারও 2 দিয়ে যায়, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 2 কে 2। সুতরাং লব নয় হরের, সুতরাং হরগুলোর লসাগু কত হবে, এখানে গণিক হিসেবে 2 আছে, 1 2 3 4 5টি, এক 2 3 4 5 এবং 5, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 গুণ 5, 5 দুগুণ 10 0, অর্থাৎ 1 3 5 15, 1 16। তাহলে আমরা হরগুলোর লসাগু পেলাম 160, 160। সুতরাং 32 এর 5, 80 এর 7 ও 5 সমস্ত 16 7, ভগ্নাংশগুলোর গসাগু সমান কত নিয়ে আসবো, লবের গসাগু, লবের গসাগু আমাদের কত পেয়েছি 1, হর 32 80 16 এর লসাগু কত পেয়েছি 160। কি বলছিলাম, নির্ণয় বৃত্তম সংখ্যাটি হবে ভগ্নাংশগুলোর গসাগু। সুতরাং নির্ণয় বৃত্তম সংখ্যাটি, অতএব নির্ণয় বৃত্তম সংখ্যা এরপর আমরা আসবো ক্ষয়ে, জামাল সাহেবের প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পাবে। হ্যাঁ,
জামাল সাহেবের প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পাবে? এক্ষেত্রে আমাদের আগে কি নিয়ে আসবো যে জামাল সাহেব তার বাবার নিকট থেকে প্রাপ্ত সম্পত্তি কত? প্রাপ্ত সম্পদ হচ্ছে 18/7 এর মালিক। তা দেওয়া আছে জামাল সাহেব তার বাবার নিকট থেকে প্রাপ্ত সম্পত্তি 18/7। এই 18/7 থেকে জামাল সাহেব তার 3 সন্তানকে দিয়ে দিয়েছেন, কতটুকু দিয়েছেন? দিয়েছেন 6/5। তাহলে জামাল সাহেব 3 সন্তানকে সম্পত্তি দেন 18/7 এর 6/5। অর্থাৎ এখানে জামাল সাহেব এর 3 সন্তান পান 18/7 এর 6/5। এখানে 7 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 18 কিংবা 6 দ্বারা 7 কিংবা 5কে ভাগ করা যায় না। তাহলে এর একটি কাজ গুণের সমতুল্য। এক্ষেত্রে কী করবো? ভগ্নাংশের গুণের ক্ষেত্রে আমরা কী করি? লবে লবে গুণ করি, হরে হরে গুণ করি। তাহলে লবে লবে গুণ করলে লব 7 এবং 5 গুণ করলে 5 7 35, আর 6টা 48 8 আর আমার 4, 6কে 6 4 10। 3 সন্তান পান 108/35। তাহলে প্রত্যেক সন্তান কত পাবে? সুতরাং প্রত্যেক সন্তান পান সম্পত্তির 108 এর 35 অংশের 3/1 অর্থাৎ 3 দিয়ে ভাগ করে আমরা প্রত্যেক সন্তানের অংশের পরিমাণ পাব। আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি যে ভগ্নাংশ বলতে ভাগ হয় না, হয় কি? যে ভাজ্য ভগ্নাংশটির সাথে ভাজক ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশটির গুণফল। এখানে 3 পূর্ণ সংখ্যা, কিন্তু 3 পূর্ণ সংখ্যার নিচে হর সর্বদা 1 থাকে যাই, তাই এখানে গুণ চিহ্ন দেওয়ার সাথে সাথে আমরা কী করব? এর বিপরীত ভগ্নাংশ অর্থাৎ 1 লব হবে, হর 3 হবে। এবার 35 গুণ 1, 35কে 35, 108 গুণ 3, 3 8 24, 4 হাতে আমার 2, শূন্যের জায়গায় 2 পড়ল, 3 1 3। তাহলে জামাল সাহেবের প্রত্যেক সন্তান সম্পত্তি কত অংশ পায়? 324/35। এবার আমরা আসব জামাল সাহেবের অবশিষ্ট সম্পত্তির মূল্য 7,000 টাকা হলে জামাল সাহেবের বাবার মোট সম্পত্তির মূল্য কত? জামাল সাহেবের অবশিষ্ট সম্পত্তির মূল্য 7,000 টাকা হলে জামাল সাহেবের বাবার মোট সম্পত্তির মূল্য কত? অর্থাৎ জামাল সাহেবের বাবার মোট সম্পত্তির অংশের মূল্য আমাদের নির্ণয় করতে হবে। খতে প্রাপ্ত কি পেয়েছি? জামাল সাহেব তার 3 সন্তানকে সম্পত্তির কত অংশ দিয়েছেন? তার বাবার সম্পত্তির অংশ অনুসারে কত অংশ দিয়েছেন? জামাল সাহেব
তার 3 সন্তানকে সম্পত্তি দেন। কত? 108 ভাগের 35 ভাগ। আর জামাল সাহেব সম্পত্তি পেয়েছিলেন কত? 18 ভাগের 7 ভাগ। তার বাবার মোট সম্পত্তির 18 ভাগের 7 ভাগ। তাহলে তার বাবার মোট সম্পত্তি 18 ভাগের 7 ভাগ থেকে 108-এর 35 অংশ দিয়ে দিলে তার নিকট অবশিষ্ট কতটুকু থাকে আমরা বের করতে পারব। সুতরাং জামাল সাহেবের নিকট তার বাবার সম্পত্তি অবশিষ্ট থাকে থাকে 18/7 বিয়োগ 108/35 অংশ। 18 আর 108-এর লসাগু 108। 18 দ্বারা 108-কে ভাগ করলে কয়বার যায়? 6 বার। এবং লবের সাথে গুণ করলে এখানে লব 7 আছে, 7 গুণ 6 42, 35-কে 35। বাচ্চা হতে বরাবর 7 হইলে 3-4 মিলে 0। তাহলে জামাল সাহেবের বাবার সম্পত্তির অংশ অনুসারে জামাল সাহেবের নিকট অবশিষ্ট থাকে 108 ভাগের 7 ভাগ। একটা বাবার সম্পত্তির অংশ অনুসারে তার নিকট অবশিষ্ট আছে 108 ভাগের 7 ভাগ। যে অবশিষ্ট সম্পত্তির মূল্য দেওয়া আছে 7,000 টাকা। যে অবশিষ্ট সম্পত্তির মূল্য দেওয়া আছে কত? 7,000 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে জামাল সাহেবের বাবার 108/7 অংশ সম্পত্তির মূল্য 7,000 টাকা। সুতরাং জামাল সাহেবের বাবার 1 বা সম্পূর্ণ অংশ সম্পত্তির মূল্য কী হবে? 7,000 ভাগ 7/108 টাকা, অর্থাৎ 7,000 সাথে যখনই গুণ দেবো বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে 108 7। 7 × 7, এই 7 × 7 কাটলে এখানে 3 শূন্য 1,000 বার। তাহলে কত আসে? 10830, 1,08,000 টাকা। 1,08,000 টাকা। অতএব জামাল সাহেবের বাবার মোট সম্পত্তির মূল্য টাকা। এরপর আমরা নিয়ে আসবো সৃজনশীল 2।
সৃজনশীল 2-এ আছে একটি পানি ভর্তি বালতির ওজন 16/2 কেজি। বালতির 4/1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5/4 কেজি। অর্থাৎ সম্পূর্ণ বালতিতে যখন পানিতে পরিপূর্ণ থাকে তখন বালতির ওজন প্লাস সম্পূর্ণ পানির ওজন 16/2 কেজি। একইভাবে বালতির 4/1 অর্থাৎ 4/1 অংশে যখন পানি পরিপূর্ণ থাকে বালতির ওজন এবং 4/1 অংশে ওজন হয় 5/4 কেজি। উদ্দীপকে এই অংশটি আমাদের দিয়ে দিয়েছে। ক অংশে আছে কোন বৃহত্তম সংখ্যা 7/5 2/25 ও 5/25 9 দ্বারা বিভাজ্য? কোন ক্ষুদ্রতম সংখ্যা 7/5 2/25 ও 5/25 9 দ্বারা বিভাজ্য? যখনই ক্ষুদ্রতম সংখ্যা বলে তখন আমাদের কী নির্ণয় করতে হবে? তখন আমাদের নির্ণয় করতে হবে লসাগু। আর বৃহত্তম সংখ্যা বললে গসাগু। আমরা সৃজনশীল 1-এ দেখেছি বৃহত্তম সংখ্যা, সেই বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা কী নির্ণয় করছি? গসাগু। আর ক্ষুদ্রতম সংখ্যা যখনই বলছে তখন আমাদের কী নির্ণয় করতে হবে? লসাগু। ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করতে হবে যখন আমাদের ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা থাকে। বালতির 1/2 সম্পূর্ণ অংশের পানির পরিমাণ নির্ণয় করতে হবে। খালি বালতির ওজন কত তা নির্ণয় করতে হবে। এবার আমরা আসি 2 নং প্রশ্ন উত্তর কয়ে। নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সাত সমস্ত 5/1 2/25 ও 5/25 9 ভগ্নাংশগুলোর লসাগু। ক্ষুদ্রতম সংখ্যা যার কারণে লসাগু। এখন 7/25 মিশ্র ভগ্নাংশটিকে আমরা কি করব? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব। 7 পাশে গুণ করলে 35 + 1 36/5 2/25 22 25 × 50 + 22 72 ও 5/25 29 5 × 25 125 5/25 125 + 29 144/25 ভগ্নাংশগুলোর লব কত পেলাম? 36 72 144 লব 36 72 ও 144 এর লসাগু। আমরা একটু রাফ করে নিয়ে দেখাতে পারি। 36 72 144 18 2 36 36 2 72 72 2 144 9 2 18 18 2 36 36 2 72 আবারও 2 দিয়ে যায় 9 থাকে 9 2 18 18 2 36 এবার 3 দিয়ে 3 3 9 3 3 9 3 6 18 আবার 3 দিয়া 3 কে 3 3 কে 3 3 2 6 তাহলে আমাদের লসাগু আসবে কত? সুতরাং
লবগুলোর লসাগু দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ দুই, দুই দুগুণ চার, চার দুগুণ আট, তিন আট 24, 3 24 72, 72 গুণ দুই 144। আমরা লবগুলোর লসাগু পেয়েছি 144। এবার কি করব? হর কত আছে? ভগ্নাংশগুলোর হর 5, 25 ও 25 এবং ভগ্নাংশগুলোর হর 5, 25 ও 25 এর গসাগু 5, 25, 25। এদের সাধারণ গুণনীয়ক 5। একবারই মাত্র 3টি সংখ্যার মধ্যে 5 দ্বারা বিভাজ্য করা গিয়েছে, আর এরপরে 1, 5, 5 আর বিভাজ্য করা যায় না। সুতরাং হরগুলোর গসাগু কত দাঁড়াবে? হরগুলোর গসাগু দাঁড়াবে 5। আমরা জানি সাধারণ ভগ্নাংশ যেহেতু লসাগু নির্ণয় করতে হবে, তাহলে লসাগু সমান ভগ্নাংশগুলোর লবের হরের গসাগু। সুতরাং 4 সমস্ত 5-এর 1, 2 সমস্ত 25-এর 22 ও 5 সমস্ত 25-এর 29 ভগ্নাংশগুলোর লসাগু, দ্যাট ইজ লবের লসাগু আমরা পেয়েছি 144। হরের গসাগু পেয়েছি 5। অপ্রকৃত ভগ্নাংশ আছে, তাহলে আমরা কি করব? উত্তরটা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসব। প্রথম 2 অঙ্ক নিলে 14, 5 দুগুণ 10, 5 2 10, 4 থাকলো, আনলাম 4, 5 দিয়ে ভাগ করলে 4, 5 8 40, 4 28 সমস্ত 5-এর 4। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 28 সমস্ত 5-এর 4। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 28 সমস্ত 5-এর 4। এবার নিয়ে আসবো আমরা ক্ষয়ের অংশে বালতির একবার সম্পূর্ণ অংশের পানির পরিমাণ নির্ণয় করতে হবে। পানি ভর্তি বালতির ওজন, অর্থাৎ খালি বালতি প্লাস বালতির একবার সম্পূর্ণ অংশের পানির ওজন 16 সমস্ত 2-1 কেজি। আবার একইভাবে খালি বালতির ওজন এবং বালতির 4-1 অংশের পানির ওজন
5/4 1 কেজি। তাহলে আমরা লিখতে পারি যে খালি বালতির ওজন যোগ 1 সম্পূর্ণ অংশের পানির ওজন সমান কত আছে? 16/2 কেজি। একে যখন আমরা মিশ্র ভগ্নাংশ আছে অপরিবর্তিত করে নিয়ে আসলে কী হবে? অপরিবর্তিত করে নিয়ে আসলে হবে বা 16/32 33/2 কেজি, 33/2 কেজি। একইভাবে খালি বালতির ওজন কত অংশ পানি আছে? 4/1 অংশ। পানির ওজন আছে 5/4 1 কেজি বা 4/20 21/4 কেজি। এটা ঠিক একটা সমীকরণের মতো, কারণ কি এর মাঝে সমান চিহ্ন সম্পর্ক প্রতীক সমান ব্যবহৃত হয়েছে, যা দ্বারা দুই পাশে সম্পর্ক নির্ণয় করছে। অর্থাৎ খালি বালতির ওজন যোগ 1 সম্পূর্ণ অংশের পানির ওজন সমান 33/2 কেজি। তাহলে একে আমরা সমীকরণ বলতে পারি 1 নং সমীকরণ। আর একইভাবে 2 নং। এখন 1 নং সমীকরণ, এখানে চলক কি? খালি বালতির ওজন, খালি বালতির ওজন। তাহলে 1 নং সমীকরণ থেকে যখনই আমরা 2 নং সমীকরণ বিয়োগ করব, তখন এখানে বিয়োগ চিহ্ন দিলাম, ঠিক এই অংশে বিয়োগ চিহ্ন, এখানে বাম পাশে চিহ্ন না দেখা দিলে কী হবে? প্লাস, এখানে সেই বিপরীত চিহ্ন বিয়োগ করার সময় বিয়োগ চিহ্ন আমরা দিয়ে নিলাম। অর্থাৎ খালি বালতির ওজন থেকে খালি বালতির ওজন বিয়োগ করে দিলে 0। অর্থাৎ x থেকে x বিয়োগ করলে কত হয়? 0। কারণ কি ওর সার্কিট সহগ কত? 1। এখানে কি একটা খালি বালতির ওজন থেকে কি বিয়োগ করছি? আর একটা খালি বালতির ওজন, অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ করলে 0। এখানে কি আছে? 1 অংশ পানি থেকে কি বিয়োগ করছি? 4/1 অংশ পানি, এত অংশ পানির ওজন 1 বিয়োগ 4/1 অংশের পানির ওজন কত হবে? 33/2 বিয়োগ 21/4 কেজি বা এক পূর্ণ সংখ্যা, যার কারণে লব 1 এবং হরগত 1। 1 এবং 4-এর লসাগু 4, 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হয়, 4 গুণ 1 4 একে 4, 4 দিয়ে ভাগ করলে 4কে 1 হয়, 1 একে 1। তো অংশ পানির ওজন এখানে 4 লসাগু, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 গুণ 33, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 4 একে 4, 1 দিয়ে 21 গুণ 21 কেজি বা 4/3 অংশ পানির ওজন। 1 আছে কত হলে 6 হবে? 5 হলে, 2 আছে কত হলে 6 হবে? 4 হলে। আমাদের কি এসেছে? 1 বালতির 1 বা সম্পূর্ণ অংশের পানির পরিমাণ নির্ণয় করবো, পানির ওজন নির্ণয় করবো। এখানে কি আছে? 4/3 অংশ। তাহলে 1 বা সম্পূর্ণ অংশের পানির ওজন কী হবে? যে 1 বা সম্পূর্ণ
3 কেজি। ভগ্নাংশের ভাগ বলতে মূলত কি বুঝি আমরা? ভাজ্য ভগ্নাংশের সাথে ভাজ্য ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশের গুণ। তাহলে কী হবে? 4 উপরে গেল, নিচে 3 হয়ে গেল বিপরীত ভগ্নাংশ। 4 একে 4, 4 একে 4, 3 দিকে 3 একে 3, 3 15 45। তাহলে তাহলে বালতি বাদে অর্থাৎ বালতির সম্পূর্ণ অংশের পানির ওজন 15 কেজি। কী পেলাম? পেয়েছি বালতির 1 বা সম্পূর্ণ অংশের পানির ওজন। সুতরাং ওজন 15 কেজি। ক্ষণের পানির পরিমাণ নির্ণয় করছি। গয়ে আমাদের কী করতে হবে? খালি বালতির ওজন নির্ণয় করতে হবে। খালি বালতির ওজন নির্ণয় করতে হবে। আমরা খ থেকে কী পেয়েছি? খ থেকে পেয়েছি খালি বালতির ওজন যোগ 1 বা সম্পূর্ণ অংশের পানির ওজন সমান 33/2 কেজি। এটা 1 নং সমীকরণে আমরা পেয়েছি। এবং আরও পেয়েছি বালতির 1 বা সম্পূর্ণ অংশের পানির ওজন 15 কেজি। এখন সমীকরণে আমরা চলকের মান যখন বের করব তখন কি এই 1 বা সম্পূর্ণ অংশের পানির ওজনের স্থলে বা স্থানে যদি আমরা এই পানির ওজন বসিয়ে নেই তাহলে আমরা কিসের ওজন? খালি বালতির ওজন নির্ণয় করতে পারব। তাহলে কি করব? যে 1 নং সমীকরণে বালতির 1 বা সম্পূর্ণ অংশের পানির ওজন বসিয়ে পাই। 1 নং সমীকরণে বালতির 1 বা সম্পূর্ণ অংশ বসিয়ে পাই। কি পাই? যে খালি বালতির ওজন যোগ এখানে কিসের পরিমাণ বসবে? পানির পরিমাণ। পানির পরিমাণ কত পেয়েছি? 15 কেজি। 15 কেজি সমান 33/2 কেজি। সমীকরণে যদি পক্ষান্তর করি অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষে বা ডান পক্ষ থেকে বাম পক্ষে, তাহলে যদি প্লাস চিহ্ন থাকে কি হবে? মাইনাস। অর্থাৎ যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ। তাহলে আমরা নিয়ে নিতে পারি যে খালি বালতির ওজন পরিমাণের কাছে পরিমাণ নিয়ে যাব, অর্থাৎ 33/2 কেজি। এখান থেকে বিয়োগ করব 15 কেজি। 15 একটি পূর্ণ সংখ্যা, এর নিচে হর 1, অর্থাৎ পূর্ণ সংখ্যার হর 1। এখানে আছে 33/2, এটি অপ্রকৃত ভগ্ন অংশ। এখানে হর 2, 2 এবং হর 1-এর লসগু 2। হর 2 দ্বারা 2কে ভাগ করলে ভাগফল 1 হয়। 1 দ্বারা লব 33কে গুণ করলে 33 বিয়োগ এখানে 1 দ্বারা 2কে ভাগ করলে 2 ভাগফল। 2 দ্বারা 15কে গুণ করলে 15 দুগুণ 30। 3 পড়লো 33 অপ্রকৃত ভগ্নাংশ আছে, আমরা মিশ্র দিয়ে নিতে পারি। 2 1-কে 2, 1 অবশিষ্ট থাকে। তাহলে কী হবে? পূর্ণ সংখ্যা 1
ভাগফল 1 হয়ে যাবে পূর্ণসংখ্যা এবং ভাজক 2 অর্থাৎ হর আর লব হবে ভাগশেষ 1। তাহলে আমরা বালতির ওজন কী পেয়েছি? খালি বালতির ওজন পেয়েছি 1/2 কেজি। সুতরাং এরপরে আমরা সৃজনশীল 3 নিয়ে আসবো। খুবই গুরুত্বপূর্ণ অংশ, একটি অঙ্ক সৃজনশীল 3-এ আমরা নিয়ে আসতেছি। সৃজনশীল 3-এ 5/4 ও 2/8 দুটি ভগ্নাংশ দেওয়া আছে। কয় আমাদের সরল মান নির্ণয় করতে হবে? 8/7 এর 5/4 ভাগ 4/3 এর 10/9 বিয়োগ 2/1 গুণ 9/5। ক্ষয়ে বলছে ভগ্নাংশ দুটির লসাগু ও গসাগু নির্ণয় করতে হবে। দেখাও যে ভগ্নাংশ দুটির গুণফল ভগ্নাংশ দুটির গসাগু ও লসাগুর গুণফলের সমান। আমরা কয়ে নিয়ে এসেছি একটি সরল 8/7 এর 5/4 ভাগ 4/3 এর 10/9 বিয়োগ 2/1 গুণ 9/5। সরল খুব সতর্কতার সাথে করতে হয়। আমরা জানি সরল করার সময় প্রথমে বন্ধনী কাজ করতে হয়। প্রথম বন্ধনী থাকলে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী থাকলে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী থাকে তৃতীয় বন্ধনী। এরপরে পরীক্ষা প্রতীকের মধ্যে সর্বপ্রথম আমরা করব কি? এর কাজ। এর পর ভাগের পর গুণ, তারপর যোগ বিয়োগ। এবার আমরা এখানে দেখতেছি 8/7 এর 5/4 এবং এখানে এর বিদ্যমান আছে 4/3 এর 10/9। তার মানে এই যে এর আর এইখানে এর, এই ভগ্নাংশগুলোর মধ্যে আমরা আগে কাজ করব এর কাজটা কি? গুণের সমতুল্য। এখানে 8কে আমরা ভাগ করতে পারি কতটা? 4। 4-একে 4, 4-2 8। একইভাবে 4-একে 4, 7 মৌলিক সংখ্যা 5 মৌলিক সংখ্যা যায় না। এখানে 4/3 এর 10/9, 4 বা 10 দ্বারা 3 কিংবা 9কে ভাগ করে যায় না। তাহলে কি হবে? ওই গুণের মতো লবে লবে গুণ হয়ে যাবে, হরে হরে গুণ হয়ে যাবে, আর বাকি ভগ্নাংশগুলো সঠিকভাবে থেকে যাবে। এবার আমরা আসি এখানে 7-একে 7, 5 গুণ 2 10, 5-2 10, ভাগ চিহ্ন দিয়ে নিলাম। 3 নং 27, 4 10-কে 40। তার মানে এই যে এর কাজ করলাম, ভাগ চিহ্ন দিয়েছি এখানে 3 নং 27, 4 10-কে 40। এরপর কি? বিয়োগ চিহ্ন, 2/1 গুণ 9/5 অপরিবর্তিত থেকে যাবে, অর্থাৎ যা ছিল তাই থাকবে, কারণ কি এর কোনো গুণের কাজ আমরা করিনি। এবার কি করব আমরা? এখানে ভাগ বিয়োগ গুণ 3টি পরীক্ষা প্রতীক আছে, পরীক্ষা চিহ্ন আছে, পরীক্ষা প্রতীক। এখানে আমরা কি করব? আগে ভাগের কাজ করব। যখন ভাগের কাজ করব, ভাগটা কি হয়ে যাবে? গুণ। গুণ হলে কী হবে? ভাজক ভগ্নাংশটি বিপরীত ভগ্নাংশে রূপান্তরিত হবে। ভাগটাকে আমরা যখন গুণ চিহ্ন দিলাম, হর 40 লব হয়ে গেল এবং লব 27 হর হয়ে গেল, বিয়োগ 4 10-কে 40, 10-একে 10, 4 7 4 7 28, 87-কে 87 বিয়োগ চিহ্ন দিলাম। এখানে গুণ করলে 5-একে 5, 9 2 18। এবার 27 এবং 18 এর লসাগু কত হবে? 27 এবং 18 এর লসাগু
3 দিয়ে যাবে মাঝে 3 নং 27, 3 6 18, আবার 3 দিয়ে যায়, 3 3 9, 3 2 6। সুতরাং লসাগু হবে 3 গুণ 3 গুণ 3 গুণ 2, 3 3 9, 3 নং 27, 27 2 9, 27 2 54। 27 দ্বারা 54কে ভাগ করলে ভাগফল 2 হয়, 2 দ্বারা 28কে গুণ করলে 28 2 12 56। 18 দ্বারা 54কে ভাগ করলে ভাগফল 3 18 3 18 54, ভাগফল 3 গুণ 5 3 5 15। 5 কত হলে 6 হবে, 1 হলে 1 আছে, কত হলে 5 হবে 4 হলে। তাহলে কি দাঁড়ালো 54 41। সর্বমোট আমরা পেলাম কত 54 41। এবার আমরা আসবো ক্ষয়কে আছে ভগ্নাংশ দুটির লসাগু এবং গসাগু নির্ণয় করব। হ্যাঁ, ভগ্নাংশ দুটি কত আছে, ভগ্নাংশ 5/4 মিশ্র ভগ্নাংশ আছে। আমরা অপকৃত ভগ্নাংশ নিয়ে আসবো। 4 পিছে 20 21 ও 2/8 1, 8 2 16 1 17/8। এত ভগ্নাংশগুলো লব কত আছে 21 ও 17, 21 ও 17। এবং হর কত আছে 4 8, 4 ও 8। এবার ভগ্নাংশের লসাগু এবং গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা কী করি, আগে আমরা জানি ভগ্নাংশের গসাগু সমান লবের গসাগু ভাগ হরের লসাগু। একইভাবে লসাগুর সময় লবের লসাগু হরের গসাগু। তাহলে আমরা সূত্র লিখে নিতে পারি যে ভগ্নাংশগুলো সাধারণ ভগ্নাংশের গসাগু সমান ভগ্নাংশগুলোর লবের গসাগু ভাগ তাহলে এখন লবে কি নির্ণয় করবো গসাগু। এখন লব 21 ও 17 এর গসাগু কত হবে 17 যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে 21 এবং 17 সাধারণ গুণনীয়ক 1। 21 ও 17 সাধারণ গুণনীয়ক কী হবে 1, তাহলে গসাগু হবে 1। একটু দেখিয়ে দিতে পারি 21 17কে একমাত্র 17 এবং 1 ধারেই ভাগ করা যায়, তাই এদের সাধারণ গুণনীয়ক 1। এবং হর আছে কত আমাদের, এখানে হর 4 ও 8, 4 ও 8 এর লসাগু। 4 ও 8 এর লসাগু অবশ্যই 8 হবে। 2 2 4, 4 2 8, আবার যায় 2 কে 2, 2 2 4। সুতরাং হরের লসাগু
তাহলে ভগ্নাংশ 5/4 1 ও 2/8 1 কী পেলাম? গসাগু। সুতরাং 5/4 1 ও 2/8 1 ভগ্নাংশ দুইটির গসাগু 1/8 অর্থাৎ 8 1। একইভাবে নির্ণয় করব কি? ভগ্নাংশগুলোর লসাগু। আমরা জানি যে সাধারণ ভগ্নাংশের লসাগু সমান ভগ্নাংশগুলোর লবের লসাগু। ভাগ এখন লব কত আছে? লব আছে 21 এবং 17। 21 ও 17 এর লসাগু। আগে আমরা দেখেছি এর একটি মাত্র গুণনীয়ক আছে, সাধারণ 1। তাহলে এদের লসাগু হবে 21 গুণ 17, 17 কে 17, 17 34, 35, 357 এবং হর 4 ও 8 এর গসাগু কত হবে? আমরা এখান থেকে দিয়েছি যে 4 8 যখনই আমরা গসাগু নির্ণয় করব 2 2 4, 4 2 8, 2 2 2 কে 2, 2 2 4। তার মানে এখান থেকে এইটুকু, অর্থাৎ সবার মধ্যে গুণনীয়ক বিদ্যমান 2 এবং 2। তাহলে হরগুলোর গসাগু 4। সুতরাং 5/4 1 ও 2/8 1 ভগ্নাংশ ও দুইটির লসাগু পেলাম আমরা 357/4। আমরা লসাগু পেয়েছি, গসাগু পেয়েছি। এই অবস্থায় রেখে দিলাম, কারণ কি আমাদের ভগ্নাংশ দুটির গুণফলের সাথে প্রমাণ করতে হবে গয়ে গসাগু লসাগুর গুণফল সমান দেখাতে হবে। এবার আমরা আসবো সৃজনশীল 3-এর গয়ে। খতে প্রাপ্ত 5/4 1 ও 2/8 1 ভগ্নাংশ দুটির গসাগু ও লসাগু যথাক্রমে 8 1, অর্থাৎ গসাগু পেয়েছিলাম আমরা 8 1 ও লসাগু পেয়েছি 357/4। গতে আমাদের কি বলছে? গতে বলছে দেখাও যে ভগ্নাংশ দুটির গুণফল, অর্থাৎ 5/4 1 ও 2/8 1 ভগ্নাংশ দুটির গুণফল এর সাথে ভগ্নাংশ দুটির গসাগু ও লসাগুর গুণফল সমান। তাহলে আমরা লসাগু ও গসাগু পেয়ে গেছি, অর্থাৎ 8 1 গসাগু, 357/4 লসাগু। আমরা ভগ্নাংশ দুটির লসাগু গসাগুর গুণফল নির্ণয় করে নিতে পারি। ভগ্নাংশ, সুতরাং ভগ্নাংশ দুটির গসাগু ও লসাগু এর গুণফল
গসাগু গুণন লসাগু। এখানে গসাগু আমাদের পেয়েছি 8-এর 1 এবং লসাগু পেয়েছি 357/4। তাহলে গুণফল পাই 1 দিয়ে গুণ করলে 357, 4 গুণ 8, 4 8 32। এবার আমাদের কী করতে হবে? এবার আমাদের নির্ণয় করতে হবে ভগ্নাংশ দুটির গুণফল। আবার ভগ্নাংশ দুটির গুণফল পাশমুখে 4-এর 1 ও 1। গুণফল সমান পাশমুখে 4-এর 1 গুণন 2/8-এর 1, 4-5-20-এর 1 21/4, 8 2 16 1 17/8। লবে লবে গুণ হরে হরে গুণ 21 গুণ 17, 17 1 17 7, আমার 1 থেকে 17 গুণ 34-এর 1 35, 357, 4 গুণ 8, 4 8 32। তারপরে এই গুণফল গসাগু লসাগুর গুণফল এবং ভগ্নাংশ দুটির গুণফল কি দেখতে পাচ্ছি? সমান দেখতে পাচ্ছি। তাহলে বলতে পারি অতএব পাশমুখে 4-এর 1 ও 2/8-এর 1 ভগ্নাংশ দুটির গুণফল এখানে আমরা দিয়ে নিতে পারি 357/32 সমান ভগ্নাংশ দুটির গসাগু ও লসাগু এর গুণফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ তোমাদেরকে আমার এই ক্লাসগুলো ধৈর্যের সাথে দেখার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে।